সালাউদ্দিন আহমদ পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সমস্ত দম্ভ, যুক্তি, ভাব সবকিছু মুহূর্তের মধ্যেই জয়বর্ণনা করে দিলেন। এদিকে আজ স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন তারেক রহমানের আদেশে। তারেক রহমান দেশকে কন্ট্রোল করতে না পেরে কঠিন একটি সিদ্ধান্ত নেন। অন্যদিকে জামাতে ইসলামীর বিজয় নিশ্চিত হয়েছে। জামাতের হাতে বিএনপির বিরুদ্ধে বিরাট বিরাট রহস্য চলে এসেছে। বিএনপিকে জয় বাংলা করে দিবে জামাত। হ্যাঁ, বিএনপি সরকারের বিরুদ্ধে জামাত রাজপথে নামছে, বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। জামাত আমির সালাউদ্দিন আহমেদকে, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে কথা দিয়ে উপকার করে ফেলেছে। অনেকটা বলা চলে কথা দিয়ে তাকে প্রচন্ড চপেটাঘাত করেছে। গত 24 ঘন্টায় যা ঘটেছে তা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। সত্যি সত্যি এর কাছে হার মেনে নিল। আজ মূলত 3টি বড় ব্রেকিং নিউজ। সংসদের বাইরেও রাজনৈতিক বিতর্ক এখন তীব্র হবে, যেহেতু ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের 133টা অধ্যাদেশ তার সবগুলো গ্রহণ করা বা বাদ দেয়া, এই বিষয়টা ঐক্যমত হলো না। গণভোটের রায় বাতিলের প্রতিবাদে সংসদে প্রতিবাদের পাশাপাশি এখন রাজপথে আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মনে করছেন এনসিপির সংসদ সদস্যরা। আমরা যখন সংসদে জিজ্ঞাসা করছি যে সমস্যাটা এখন বিশ্বব্যাপী চলছে, এটা বাংলাদেশের সৃষ্টি নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে সংসদ উত্তাল করেছিলেন জামাতে আমির। আজকে দেখতে পারি স্বরাষ্ট্রমন্ত্রী কঠিন একটি পদক্ষেপ নিতে বাধ্য হন তারেক রহমানের আদেশে। তারেক রহমান বাধ্য হয়েছেন নতুন একটি সিদ্ধান্ত নিতে। সারা দেশের মানুষ, এমনকি জামাতে ইসলামী, এনসিপি প্রত্যেকটা এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি সংসদে অ্যাকশন নিয়েছিল। সেই অ্যাকশনের কারণেই আজকে দেশে একটা নতুন ঘটনা ঘটে, এমনকি জামাত কর্মীরা রাজপথেও নেমেছে। আপনারা দেখতে পারবেন স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ পদক্ষেপ এবং রাজপথের অবস্থা। আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক রহস্য উন্মোচন করার চেষ্টা করব। জামাতের হাতে বিএনপির বিরুদ্ধে বিরাট বিরাট রহস্য চলে এসেছে। বিএনপিকে জয় বাংলা করে দিবে জামাত। হ্যাঁ, বিএনপি সরকারের বিরুদ্ধে জামাত রাজপথে নামছে, বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। বিএনপি সরকারকে বাধ্য করতে সংসদের আশা ছেড়ে দিয়ে রাজপথের দিকেই নজর দিয়েছে জামাত। এখন জামাতের মূল চ্যালেঞ্জ হচ্ছে আন্দোলনকে জনসম্পৃক্ত করা। যদিও এ ধরনের আন্দোলন জনপ্রিয় দাবি, বাট আন্দোলনের জনসম্পৃক্ত হয় না। মানে মানুষ সবাই এই দাবিকে সমর্থন করে। যেমন তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন, সবাই বলতো যে তত্ত্বাবধায়ক সরকার আসা উচিত। বাংলাদেশের 90% মানুষ চাইতো যে তত্ত্বাবধায়ক সরকার আসুক। আওয়ামী লীগ একদম পিওর কাড্ডা আওয়ামী লীগ বাদে সবাই তত্ত্বাবধায়ক সরকার চাইতো। কিন্তু বিএনপি জামাতের যে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন, তাতে কেউ রাজপথে আসতো না। বিএনপি জামাতের জনশক্তি সবাই রাজপথে আসতো না। এর মানে জনপ্রিয় দাবি হলো রাজপথে জনগণকে আনা খুব কঠিন, কিন্তু জনগণকে কনভিন্স করা এটা তো দরকার। যে অ্যাটলিস্ট বিএনপির উপর যেন মানুষ ক্ষুব্ধ হয়, এটা তো করতে হবে জামাতকে। আর জরুরি প্রয়োজনে জুলাই আগস্টের মতো যেন জনগণ রাজপথে নামে। এজন্য সরকারের যে কাণ্ডগুলো, এগুলো সম্পর্কে জনগণকে সচেতন করাটা জরুরি। বিএনপি সরকার অনেক মাল মশলা জামাতের হাতে রেডি হচ্ছে। জামাত যেই মুহূর্তে রাজপথে নামছে, এখন জনগণকে বোঝানো দরকার এইটা। দেখেন, হ্যাঁ, জুলাই সনদ অধিকাংশ জনগণের একটা ইমোশনের সাথে জড়িত। এট দি সেম টাইম জনগোষ্ঠীর একটা বিরাট অংশ আছে কিসের জুলাই সনদ আর কোন বালের সনদ, এগুলো তারা বোঝে না। তারা বোঝে যে আমার পেটে ভাত আছে কিনা, আমি বিদ্যুৎ পাই কিনা, আমি তেল পাই কিনা, আমি ভাত খেতে পারি কিনা, অসুস্থ হলে চিকিৎসা পাই কিনা। আর সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল হচ্ছে দ্রব্যমূল্য, এটা ঠিক আছে কিনা। দ্রব্যমূল্য ঠিক থাকলে মানুষ শান্তিতে থাকতে পারলে, যেমন বাংলাদেশ যদি, যেটা সত্য কথা, বাংলাদেশ যদি উত্তর কোরিয়া হয়, কিং জং উনের শাসন আসে, আর বাংলাদেশের মানুষের জীবন মান যদি অনেক উন্নত হয়, যে কোনো অভাব নাই, উন্নত চিকিৎসা, খাওয়া দাওয়া, টাকা পয়সার অভাব নেই, সবার চাকরি, রাষ্ট্র সবকিছু নিশ্চিত করছে, মানুষের ঘোরাফেরা আনন্দ সব আছে, তাহলে কিং জং উনের শাসন মানতেও মানুষের আপত্তি নেই। এটা হচ্ছে অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা। এই যে গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, এগুলো সব কিছুর মূল হচ্ছে যাতে মানুষ ভালো থাকতে পারে। যদিও নেগেটিভ জিনিসগুলো মূল হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, বাট যত রাজনৈতিক আদর্শ আছে এগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভালো রাখা, শান্তিতে রাখা। তো সেই জায়গায় দ্রব্যমূল্য ঠিক থাকলে বাংলাদেশের মতো মানুষ ভালো থাকে। এখন এই যেমন হাসিনার ট্রিক ছিল এটা, দ্রব্যমূল্য মোটামুটি ঠিক রাখতে পেরেছিল, মানুষকে বিদ্যুৎ দিয়েছিল, পাকা রাস্তাঘাট দিয়েছিল, মেট্রো রেল করে দিয়েছে।
জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার নিয়ে নানান রকম আলোচনা হচ্ছে এবং জাতীয় নির্বাচনের আগে একাধিক ভিডিওতে সন্দেহ পোষণ করা হয়েছিল যে যদি বিএনপি 200+ আসন পেয়ে জয়লাভ করে এবং গণভোট যদি 500 হয়ে যায় তবেও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঝামেলা তৈরি হতে পারে। এবং বিএনপি আসলে 200+ আসন পেয়ে জয়লাভ করেছে এবং জুলাই সনদ সংক্রান্ত সংবিধান সংস্কার কমিশন গঠন এবং সেই সংক্রান্ত কাজ করতে বেশ টালবাহানা শুরু করে দিয়েছে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের তুমুল বিতর্কে উত্তপ্ত জাতীয় সংসদ। যে সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 2024 সালে গণঅভ্যুত্থান হলো, যে সংবিধানের কাঠামোকে ভেঙে দেশে এত কিছু হয়ে গেল, এখন কথায় কথায় বিএনপির সিনিয়র নেতারা সেই সংবিধান টেনে আনতেছেন। সংবিধান সংস্কারের জন্য যে কমিশন গঠন হওয়ার কথা সেইটা সংবিধান সম্মত নয় বলে তা গঠন হতেও সময় লাগতেছে। আদৌ গণভোটে প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারগুলো বাস্তবায়িত হবে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ তুলতেছেন কেউ কেউ। অথচ নির্বাচনের আগে বিএনপিও সংস্কারের পক্ষে কথা বলেছে, জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে গণভোটে হ্যাঁর জন্য ভোট চেয়েছেন, কিন্তু নির্বাচিত হয়ে এখন ভিন্ন রূপ দেখাচ্ছে তারা। তো কথা হচ্ছে সংস্কার এবং জুলাই সনদ সংক্রান্ত মূল ঝামেলাটা আসলে কোথায়? নির্বাচনের আগে কোন কোন বিষয়ে বিএনপি একমত ছিল, ক্ষমতায় আসার পর কোথায় তাদের অবস্থান বদলাচ্ছে এবং কেন? আর তৃতীয়ত এই পরিস্থিতিতে সামনে আসলে কি হতে পারে? চলুন এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত কথা বলা যাক। আর হ্যাঁ, শুরুতে একটু খেয়াল করে দেখেন আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা, না করা থাকলে সাবস্ক্রাইব করে দেন। তো প্রথমে একটু বুঝে নেওয়া দরকার যে জুলাই সনদটা আসলে কি। দেখেন, আওয়ামী লীগের 16 বছরের শাসনের অবসান হয়েছে একটা বিশাল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। যেহেতু আওয়ামী লীগের শেষ 16 বছরের আগের বাংলাদেশের যে কাঠামো ওইটা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন এবং দ্বিধা আছে, তাই গণ অভ্যুত্থানের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠলো যে এখন কি হবে, শুধু কি সরকার বদলালে হবে নাকি রাষ্ট্রের কাঠামোটাও বদলাতে হবে? আন্দোলনকারী এবং আন্দোলনের পক্ষের মানুষজন বলতে লাগলো শুধু সরকার পরিবর্তন করলে হবে না, পুরো রাষ্ট্রের পুরনো কাঠামোটাই চেঞ্জ করে ফেলতে হবে। আর সেই প্রশ্ন থেকেই একে একে গঠিত হলো কয়েকটি সংস্কার কমিশন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন, এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা কমিশন কাজ শুরু করলো। এসব জায়গায় সংস্কারের সুপারিশ দিল তারা। এরপর এই সুপারিশগুলোর উপর ভিত্তি করেই রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে আনার চেষ্টা করা হলো। সেই উদ্দেশ্যে গঠিত হলো জাতীয় ঐক্যমত্য কমিশন। দলগুলোর সাথে দীর্ঘ আলোচনার পর যেই বিষয়গুলোতে সবাই একমত হলো বা কিছুটা একমত হলো সেটাই লিপিবদ্ধ করা হলো একটা দলিলে, যেই দলিল মেনে পুরো রাষ্ট্রের কাঠামো পরিবর্তন হওয়ার কথা। আর এইটাই হচ্ছে জুলাই সনদ। অনেকে এটাকে বলছেন যে 2024-এর গণ অভ্যুত্থানের দালিলিক ভিত্তি। 2024 সালের জুলাই আগস্টে যখন ছাত্র জনতারা রাস্তায় নামলো তখন এক পর্যায়ে কিন্তু দাবিটা শুধু একটা সরকার পতনের জায়গায় সীমাবদ্ধ ছিল না, দাবিটা ছিল একটা ব্যবস্থার পরিবর্তন। কারণ দীর্ঘ 16 বছরে একটা দল শুধু ক্ষমতায় থাকেনি, রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠানকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছিল। নির্বাচন ব্যবস্থা থেকে পুলিশ প্রশাসন সবই চলতো সরকারে থাকা দলের কথায়। রাষ্ট্রের সিঙ্গেল কোনো বিভাগ ইচ্ছা স্বাধীন চলতে পারেনি, সরকারে থাকা দল পুরো রাষ্ট্র কাঠামোকে এভাবেই কুক্ষিগত করেছিল। তাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সামনে শুধু নির্বাচন দেওয়ার চাপটাই ছিল না, ছিল এই ভাঙা প্রতিষ্ঠানগুলো মেরামত করার দায়টাও। দাবি ছিল রাষ্ট্রের কাঠামোটাও এমন ভাবে বদলাতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এভাবে রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করতে না পারে। আর সেই প্রশ্ন থেকেই মূলত সংস্কারের উদ্যোগ শুরু হয় আর সংস্কার প্রস্তাবগুলো নিয়ে লিখিত হয় জুলাই সনদ। যেহেতু অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না, তাই তারা এই সনদ বাস্তবায়ন করে সংবিধানে যুক্ত করে যেতে পারেনি, কারণ সেই ক্ষমতা তাদের হাতে ছিল না। তাই জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব বর্তায় পরবর্তী নির্বাচিত সরকারের উপর। আর নির্বাচিত সরকার যাতে এইটা ঠিকভাবে বাস্তবায়ন করে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই সনদের অতি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে গণভোটের আয়োজন করে। মানে জুলাই সনদ যে বাস্তবায়ন করতে হবে এই জন্য সরকার ভোটের মাধ্যমে জনগণের রায় নেয়। এবার নির্বাচিত সরকারের দায়িত্ব সেই জনরায়কে মেনে নিয়ে সনদ বাস্তবায়ন করা। তার মানে সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের যা যা করার ক্ষমতা ছিল তা সব তারা করেছে। এরপরও সেটা যদি বাস্তবায়ন না হয় সেই দোষ কিন্তু অন্তর্বর্তী সরকারের না, এইটা নির্বাচিত সরকারের। এখন কথা হচ্ছে এই সনদে আসলে কি কি আছে। ইতিমধ্যে আশা করি বুঝে গেছেন যে এই সনদে এমন কিছু বিষয় আছে যা রাষ্ট্রের আগের কাঠামোতে পরিবর্তন আনবে, নির্বাচিত রাজনৈতিক দলের অতি ক্ষমতাবান হওয়ার পথ বন্ধ করবে। আমি কয়েকটা পয়েন্ট একটু বলি, তাহলে ব্যাপারটা আরো সহজেই ধরতে পারবেন। সনদে বলা আছে যে সংবিধানে স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত ধারা প্রবেশ করানো হবে। এই ধারা কোনো দল চাইলে সংবিধান থেকে বাতিল করতে পারবে না, বাতিল করতে গেলে গণভোট লাগবে, যেটা কিন্তু কঠিন প্রক্রিয়া। মানে বাংলাদেশের নির্বাচিত সরকার নিজেদের অধীনে নির্বাচন আয়োজন করে নির্বাচনকে যে প্রভাবিত করে এই ব্যাপারটা বন্ধ হয়ে যাবে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়। দ্বিতীয়ত সনদে বলা আছে যে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন ইত্যাদি অতি গুরুত্বপূর্ণ কমিশনে সরকারি এবং বিরোধী দুই দল থেকেই মানুষজন থাকবে যাতে এরা নিরপেক্ষভাবে তাদের কাজ করতে পারে। তৃতীয়ত একই ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এবং একই সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবেন না। সংসদের বাইরেও রাজনৈতিক বিতর্ক এখন তীব্র হবে, যেহেতু ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের 133টা অধ্যাদেশ তার সবগুলো গ্রহণ করা বা বাদ দেয়া এই বিষয়টা ঐক্যমত হলো না। এগুলো নিয়ে কিন্তু এখন বিতর্ক হবে। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ এবং প্রতিকার, গণভোট অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকার আমলে জারি করা 20টি অধ্যাদেশ চলতি অধিবেশনে অনুমোদন করা হচ্ছে না।
তার মানে এগুলি অটোমেটিকভাবে বাতিল হয়ে গেল। এখন গণভোট অধ্যাদেশও বাতিল হয়ে গেল। গণভোটের আর কোনো কার্যকারিতা থাকলো না। গণভোটের ভিত্তিতে সবকিছু করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সেটারও আর বাধ্যবাধকতা থাকলো না। বোঝা যাচ্ছে যে মতপার্থক্য পরিষ্কার। সরকার চায় যে সংসদে আলাপ আলোচনার ভিত্তিতে যে কোনো সংস্কার করা, আইন করা বা আইন বাতিল করা সবকিছু সংসদের মধ্যে হোক, কিন্তু বিরোধী দল ভয় পাচ্ছে এবং এটাই স্বাভাবিক যে যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এখানে সরকারি দল যা চাইবে সেটাই বাস্তবায়িত হবে। ফলে আউট অফ পার্লামেন্ট যে কিছু রাজনৈতিক দলগুলো মিলে যেটা একমত ছিল সেগুলো আর থাকছে না। এর পক্ষে যুক্তি আছে, আবার বিপক্ষেও যুক্তি আছে। একটা পক্ষে যুক্তি হলো এই যে যেহেতু পার্লামেন্টে ভোটাভুটির ব্যাপার আছে, সেখানে সরকারি দল ভোট বেশি পেয়ে তারা তাদের মতন করে সবকিছু করে ফেলতে পারে। এখানে শুধু হয়তো বিরোধী দল আলোচনার সুযোগ পায় বা একটা দুইটা সংশোধনী নিযুক্ত করতে পারে, এটা একটা অসুবিধা। আবার আউট অফ পার্লামেন্ট যদি কোনো বিধান ঠিক করে যদি বলা হয় পার্লামেন্ট কেটে নিতে হবে, তখন আবার পার্লামেন্টারি ব্যবস্থার তার যে সার্বভৌমত্ব, তার যে স্বাধীনতা, সেটা থাকে না। এই কন্ট্রাডিকশনটা আছে। সবচেয়ে ভালো হতো যদি পার্লামেন্টে সরকার এবং বিরোধী দল মিলে ঐক্যমত্য কমিশনের আলোকে যেভাবে আলাপ আলোচনা করে করে বিভিন্ন বিষয়ে একমত হওয়া, তাহলে সবচেয়ে ভালো হতো। এটা ঠিক দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে মানবাধিকার, গণভোট, গুম প্রতিরোধ, অনেকগুলো সেন্সিটিভ বিষয় আছে। রাতারাতি এগুলো একেবারে পশ্চিমা মডেলে সবকিছু করা হবে, সেখানে পরিপূর্ণ জবাবদিহিতা থাকবে, সেই ধরনের যেহেতু প্রতিষ্ঠান এখন গড়ে ওঠেনি, ফলে এটার অনেক রকম অপব্যবহারেরও আশঙ্কা আছে। বিরোধী দলের আবার শঙ্কা হচ্ছে যে সরকারি দল আবার সেই তার যে সংখ্যাগরিষ্ঠতার জোরে পার্লামেন্টে আর একটা স্বেচ্ছাচারিতা করবে। এখন কতটুকু করবে আগেই তো বলা যায় না। যে হ্যাঁ, সরকারি দল বারবার বলছে যে আমরা জুলাই সনদের আলোকে যেই সমস্ত গুলো সংস্কার, সেগুলো আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব, এটা আমাদের অঙ্গীকার। এখন সেই অঙ্গীকারের উপরে বিরোধী দল আস্থা রাখতে পারছে না, সমস্যাটা এখানে। এবং আমরা যখন সংসদে জিজ্ঞাসা করছি যে সমস্যাটা এখন বিশ্বব্যাপী চলছে, এটা বাংলাদেশের সৃষ্ট নয়, আমরা বলছি যে আমরাও সহযোগিতা করতে চাই সমস্যা উত্তরণে, সরকার বলে কোনো সমস্যাই নেই। এমনভাবে বিবৃতি দেওয়া হয় সংসদের ভিতরে, মনে হয় যেন সমস্যা তো নাই, বরঞ্চ উদ্বৃত্ত তেলের উপর ভাসছে বাংলাদেশ। লজ্জা। আমরা জিজ্ঞেস করেছি তাই যদি হয়, তাহলে এক একজন গাড়ি চালক, এক একজন বাইক চালক কেন তাহলে পেট্রোল পাম্পের সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হয়? কিলোমিটারের পর কিলোমিটার কেন লাইনে থাকতে হয়? কেন তাদেরকে রোদে শুকাতে হয়? কেন তাদেরকে বৃষ্টিতে ভিজতে হয়? বাইক চালকরা বলছে আগে 7-8 ঘন্টা দৌড়াদৌড়ি করতে পারতাম, এখন তেলের কারণে 3 ঘন্টাও বাইক চালানোর সময় পাই না। জনজীবনের সকল ক্ষেত্রে এই দুঃসহ যাতনা নেমে এসেছে, আর সরকার জাতিকে বলছে তেলের কোনো অভাব নেই। এটা অবশ্য ঠিক, তেলের অভাব কার জন্য নাই এটা বলে নাই। কারো কারো লোক গ্রাম ভর্তি করে নিজেদের গড়ে, বাঁশ জাড়ে, গোয়াল গড়ে বিভিন্ন জায়গায় তারা তেল রেখে দিয়েছে। পাম্পে তেল পাওয়া যায় না, লেখা আছে তেল নাই, বন্ধ, কিন্তু ওখানে গেলে তেল পাওয়া যায়। 120 টাকা দামের তেল ওখানে গেলে 300 টাকায় পাওয়া যায়। এইভাবে জ্বালানির উপর পাওয়ার নির্ভরশীল। শুধু গাড়ির চাকা চলে না, শুধু ফ্যান ঘুরে না, শুধু বাতি জ্বলে না, এই জ্বালানিতে সমাজের চাকা চলে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির চাকা চলে, পাবলিক ট্রান্সপোর্ট চলে। এটা লজ্জার ব্যাপার। সরকার কেন সবাইকে নিয়ে কুলামনে বসছে না? বাস্তব অবস্থা কেন তুলে ধরছে না? আমরা সবাই এই সংকট নিরসনের অংশীদার হতে চাই। আমরা তো সংকট তৈরি করতে চাই না, কিন্তু কি জানি শুধু একটা লুকোচুরি সব ব্যাপারে আমরা লক্ষ্য করি, কি একটা অস্পষ্টতা। আমরা সরকারকে আহ্বান জানাবো এটা থেকে বের হয়ে আসুন। আপনারাই বলছেন সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, মিলে জিলে বাংলাদেশ। তো কোথায় সবাই মিলে বাংলাদেশ? তা তো আমরা দেখতে পাচ্ছি না। ইতিমধ্যেই সবাই মিলে বাংলাদেশ চ্যাপ্টার আউট হয়ে যাচ্ছে।
আপনারা দেখেছেন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্ট বা তার আগেও এইরকম প্রশাসকের ছড়াছড়ি ছিল না। এখন সব জায়গায় প্রশাসক বসিয়ে দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পর্যায়ক্রমে আরও নিচে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নিয়ে কথা হচ্ছে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হচ্ছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।